এই বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে অনেকেই আমাকে মানে লিখতে বলছিলেন গত এক সপ্তাহ ধরে যে 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 সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে, তারপরে যেভাবে আম, শেখ হাসিনাকে চলে যেতে হলো এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাপঞ্জি সেই নিয়ে আমাকে অনেকেই বলতে বলছিলেন। কারণ সবাই জানেন যে আমি অনেকবার বাংলাদেশ গেছি এবং বাংলাদেশের সঙ্গে আমার একটা নিজস্ব একটা নারীর টান আছে। কারণ আমার পিতৃপুরুষ কিংবা মাতৃপুরুষ সব দিকেই মোটামুটি ওই বাংলাদেশেরই। আমার বাড়ি ছিল টাঙ্গাইল, আগে ছিল ময়মনসিংহ জেলা, এখন টাঙ্গাইল নিজস্ব নিজেই একটা জেলা। এবং টাঙ্গাইল শহরে যে টাঙ্গাইল ল কলেজটি আছে এবং সেটি আগে আমাদের বাড়ি ছিল আর কি। সুতরাং আমি যতবারই প্রায় অন্তত 18-19 বার তো হবেই আমি বাংলাদেশ গিয়েছি এবং প্রত্যেকবারই আমি চেষ্টা করেছি ওই টাঙ্গাইলের ওই বাড়ি থেকে একবার করে ঘুরে আসতে। কারণ ওখানে একটা আমি মনে করি আমার একটা নারীর টান আমাকে বারবার করে সেখানে টানে। তো বাংলাদেশের এই যে আমি যখন গেছি, আমি বিএনপির আমলেও গেছি, আমি এরশাদের জাতীয় পার্টির আমলেও গেছি এবং আওয়ামী লীগের আমলে তো গেছি। এবং তারপরে আমার মূল যাওয়ার ব্যাপারটা ছিল আমি আর্সেনিক নিয়ে কাজকর্ম করতাম, লেখালেখি করতাম এবং সেই নিয়ে মোটামুটি গিয়ে মোটামুটি পুরো বাংলাদেশটাই আমার ঘোরা হয়ে গেছে এবং গ্রামে গঞ্জে অনেক ঘুরেছি। এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ডেলিগেশনে গেছি। সুতরাং বাংলাদেশটা আমার একটা মোটামুটি বাড়িঘর হয়ে গেছিলো এবং আমার ওই যেহেতু আমার একটা আন্তরিক টান আছে এবং সবাই আমাকে সেই জন্য ওই বাংলাদেশ নিয়ে আপনার কি মতামত। তো আমি যেটা বলতে চাই, আমি সবাইকে বলছিলাম যে আর কটা দিন যাক, একটা অন্তর্বর্তী সরকার হোক, একটু পরিস্থিতিটা বাংলাদেশের স্বাভাবিক হোক, তারপরে না হয় কিছু বলা যাবে। তো এখানে বলতে গিয়ে যেটা মনে হয়েছে, যেটা আমি বাংলাদেশে বারবার গিয়ে উপলব্ধি করেছি, যে যদি মানুষকে যদি তার গণতান্ত্রিক অধিকার ঠিকমতো প্রয়োগ করতে দেওয়া না হয় তাহলে কিন্তু সেটা দুই একবার চলতে পারে, কিন্তু বারবার বারবার ধরে যদি এইটাকে চলে, মানুষকে গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ করতে না দেওয়া হয়, তার তার যে পুঞ্জীবিত একটা ক্ষোভ, সে ক্ষোভটা একদিন উদ্গীরণ হবেই। এবং শুধু উদ্গীরণ হওয়ার কথা না, যেটা সব থেকে আরও বড় ব্যাপার, যেটা হচ্ছে দুশ্চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে এই যে উদ্গীরণ হলো, কিছু ছাত্র মিলে এই আন্দোলন করলো, কিন্তু তার সুযোগটা নেয় যারা সুযোগ সন্ধানীরা। তার ফলে কিন্তু পরিস্থিতিটা একটা যেদিকে সুস্থ দিকে এগোনোর কথা সেরকমভাবে এগোয় না। সুতরাং বাংলাদেশ একটা, যারা এরকম মানে বিভিন্ন দেশে দেশে আছে যে যারা মানুষকে গণতান্ত্রিক অধিকার ঠিকমতো প্রয়োগ করতে দেন না, অর্থাৎ ভোট দিতে পারেন না মানুষ, জোর করে মানুষকে আটকে রাখা হয়, তাদের কাছে কিন্তু এটা একটা শিক্ষা যে এটা কিন্তু বারবার কিন্তু করলে পরে মানুষের যে কি হয়, বিশেষ করে যদি তরুণ সমাজ, ছাত্ররা যদি তার বিরুদ্ধে যদি গর্জে ওঠে, তার কিন্তু ফল কিন্তু মারাত্মক হয়। সেটা এটা বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলনটা কিন্তু সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। যদিও এই যে আন্দোলনটা সুযোগ কিন্তু অন্য অনেকে নিয়েছে, যাদের হাতে জাতীয় স্মৃতিসৌধ নষ্ট হয়েছে। এবং আমি মনে করি যে আমি যদি বঙ্গবন্ধু বলে থাকি, জাতির জনক বলে থাকি, যদি বাংলাদেশ সংবিধান যেটা মুজিবুর রহমান তৈরি করেছে সেটা যদি এখনও যদি মান্যতা থাকে, তাহলে তার যে মূর্তি সেইটা ভাঙাও কিন্তু একটা সমান সমান অপরাধ। তো এখন ব্যাপারটা হচ্ছে মানুষের একটা মানে কিছু মানুষ সেই সুযোগটা নিয়ে যারা এগুলো ভাঙচুর করলো, আমার মনে হয় বাংলাদেশ যে লুটতরাজ করলো, আমার মনে হয় তার একটা পরে একটু একটু পরিস্থিতি যদি স্বাভাবিক হলে পরে কারা এর পিছনে ছিল, সেইটা যদি এই যে নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা যদি একটু খুঁজে বার করে, তাহলে পরে যে কারা কারা দেশের মধ্যে থেকেই দেশের সম্পত্তিকে নষ্ট করতে চাইছে, তাদের কিন্তু মানে চেহারাটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত। একটা যদি নতুন বাংলাদেশ গড়তে হয়, যেটা ওরা স্লোগান দিয়ে ছাত্ররা, আমার তো যখন ছাত্র আন্দোলনটা যখন হচ্ছিল, তখন রাস্তার মাঝখানে ছাত্ররা দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে ধনধান্য পুষ্পে ভরা গাইছিল। আমার এখানে সেই শুনতে শুনতেই আমি মোবাইলেই শুনি কিংবা টিভিতেই শুনি, আমার কিন্তু গায়ের কিন্তু কাঁটা দিচ্ছিল আমার। কারণ এই যে আবেগ নিয়ে গান গাওয়াটা, সেইটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু হৃদয়ে ছুঁয়ে গেছে। এবং এইসব যে রাস্তা ধরে যারা গান দিয়েছে, আমাদের বাঙালিরা যখন এটা আন্দোলন করে, তার সঙ্গে একটা কবিতা, গান, এসব কিন্তু খুব জুড়ে থাকে। এবং সেবার এই বাংলাদেশের ছাত্র আন্দোলনও কিন্তু তার কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি।
কিন্তু মানে আমি মনে করি বাংলাদেশকে গড়তে গেলে কিন্তু এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, তো গণতন্ত্রটা কিন্তু বজায় রাখা উচিত। যারাই শাসন ক্ষমতায় থাকুক তাদের কিন্তু এই যে একবার যে শিক্ষা হয়ে গেল, এই শিক্ষাটা কিন্তু নেওয়া উচিত। সবাই বলছে ভারত বাংলাদেশের সম্পর্কটা কী হবে, আমরা একটু দেখি না কোন দিকে যায়। কারণ বাংলাদেশ তিন দিকে আমাদের ভারতবর্ষ, সুতরাং ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলাদেশ হয়তো এখন একটা বড় অংশের মানুষ, আমি বারবার গিয়ে দেখেছি যে তারা এই ভারত যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, তারপরে যে মুক্তিযুদ্ধ, সেখানে যে ভারতের যে অবদান, এবং তারপরে যে ভারত বাংলাদেশকে স্বাধীন করা, তার পিছনে যেটা ভারতের যেটা ভূমিকা ছিল সেটা তো আর কেউ ভুলতে পারবে না। সে রমনা ময়দানে সেই যে নিয়াজির সঙ্গে আমাদের জগজিৎ সিং অরোরার যে সই, সেগুলো আমি দেখি, সেগুলো নাকি সব ভেঙে টেঙে দিয়েছে ছবি টবি। এইগুলো ইতিহাসকে তো কোনোদিন এসব করে নষ্ট করা যায় না। সে যেরকম যে সমস্ত মানে ঐতিহাসিক যে সমস্ত জিনিসগুলো নষ্ট হয়েছে সেগুলো আমার মনে হয় আবার নতুন করে তৈরি করা উচিত। কারণ একটা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, সেটা কিন্তু পরের একটা স্বাধীনতার ইতিহাস কিন্তু তাই কোনোদিন মুছে ফেলতে পারে না। কারণ ইতিহাসের কোনো মিথ্যাচার করা যায় না, তাকে কোনোভাবেই কালিমালিপ্ত করা যায় না, তাকে কোনোভাবেও অস্বীকার করা যায় না। সুতরাং আমি চাইব এবং আমাদের আশা থাকবে যে আবার যেরকম ঘন ঘন বাংলাদেশ আমি যেতাম বিভিন্ন কাজে বা অন্য কাজে, আবার সেরকম আমরা যেতে পারবো এবং আমার যে মাতৃপুরুষের যে দেশ, সেই দেশ যেন আগের মতোই আমরা দেখি। আবার যেন বলতে পারি, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই আমি জন্মাইনি, আমার এই দেশেতেই টান যেন রাখি জীবন ধরি। একটুখানি আমি এই ডিএল রায়ের কবিতার লাস্ট অংশটা একটু আমি নিজের মতো করে বললাম, কারণ আমি তো ওখানে জন্মায়ও নি, নাগরিকও নেই। সুতরাং আমি যেখানে জন্মেছি, যার নাগরিক, জন্ম মৃত্যু সেখানেই আমার হওয়া উচিত। কিন্তু এই বাংলাদেশের প্রতি টানটা যাতে আমার জীবন ভরে থাকে সেটা আমি চাই, এবং সেই বাংলাদেশ সেরকমই আবার হয়ে উঠুক সেটাই আমি চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।